জীবন একটা খেলা, কিন্তু এটা কোন সাধারণ খেলা নয়। এটা মনস্তত্ত্বের খেলা। দুঃখের বিষয় হল, বেশিরভাগ মানুষ সারা জীবন এই খেলাটি না বুঝেই খেলে। তারা হেরে যায়, ক্লান্ত হয়ে পড়ে এবং বারবার একই ভুল পুনরাবৃত্তি করে। কিন্তু এখন সময় এসেছে চোখ খোলার। এই বইটি তাদের জন্য যারা উঠে দাঁড়াতে, পরিবর্তন করতে এবং জিততে চায়। এই বইটি ব্যাখ্যা করে যে কিভাবে আপনি আপনার মন এবং চিন্তাভাবনার শক্তি দিয়ে বিশ্বকে প্রভাবিত করতে পারেন, কিভাবে আপনি ভিড় থেকে আলাদা হতে পারেন এবং কিভাবে আপনি জোর করে, প্রতারণা ছাড়াই, কেবল আপনার চিন্তাভাবনা এবং আচরণ দিয়ে মানুষকে প্রভাবিত করতে পারেন। এটাই আসল শক্তি। যখন আপনি কথা না বলেও মানুষের হৃদয় ও মনকে প্রভাবিত করতে পারেন। কল্পনা করুন, পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে যারা কঠোর পরিশ্রম করেও ব্যর্থ হয়। কেন? কারণ তারা জানে না কিভাবে খেলাটি খেলতে হয়। অন্যদিকে কিছু লোক আছে যারা কেবল তাদের কথা, তাদের চালচলন, তাদের মনোভাব এবং তাদের চিন্তাভাবনার মাধ্যমে মহান জিনিস অর্জন করে। তারা যা শুনতে চায় তাই বলে এবং তারা এমন একটি স্টাইল গ্রহণ করে যা তাদের নিজেদের মতো করে তোলে। এটিই প্রভাব বিস্তারের আসল শিল্প। এই বইটি তোমাকে শেখাবে কিভাবে তুমিও এই খেলার একজন দক্ষ হতে পারো। এটি তোমাকে শেখাবে কিভাবে পৃথিবীকে দেখতে হয়, নিজেকে কিভাবে বুঝতে হয়, অন্যদের বুঝতে হয় এবং তাদের হৃদয়ে পৌঁছাতে হয়। এখানে কোনো ভারী কথা নেই, কোনো মিথ্যা ভান নেই। এই বইটি তাদের জন্য যারা তাদের জীবনকে নতুন মোড় দিতে চান। কে চায় মানুষ এগুলোকে গুরুত্ব সহকারে নিয়ে যাক, তাদের কথা শোনা যাক এবং তাদের উপস্থিতি প্রভাব ফেলুক। তুমি এখন পর্যন্ত যাই হয়েছ তা অতীতের গল্প। কিন্তু ভবিষ্যতে তুমি যা হবে তা এই বই দিয়ে শুরু হতে পারে। কারণ যখন তুমি মানুষের মন এবং আচরণ বুঝতে পারবে, তখন তুমি যে কোনো সম্পর্ক, কথোপকথন বা পরিস্থিতিতে নিজেকে সবার সামনে রাখতে পারবে। এই বইয়ের প্রতিটি অধ্যায়ে তুমি এমন মনস্তাত্ত্বিক অস্ত্র খুঁজে পাবে যা তোমাকে ভিড় থেকে আলাদা করবে। তুমি শিখবে কিভাবে সত্যিকারের আত্মবিশ্বাস কি, নীরবে কিভাবে শক্তি প্রদর্শন করতে হয় এবং শব্দ দিয়ে কিভাবে জাদু করতে হয়। এই বইটি তোমাকে শেখাবে কিভাবে তোমার চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত দিয়ে অন্যদের প্রভাবিত করতে হয়। একজন নেতার মতো, একজন বিজয়ীর মতো। যদি তুমি জীবনের খেলা জিততে চাও, শুধু বেঁচে থাকো না, তাহলে তুমি সঠিক জায়গায় আছো। এখনই সময় একজন গেম মাস্টার হওয়ার। এখনই শুরু করো। প্রথম অধ্যায়, খেলার আগে খেলাটা বুঝে নাও। তুমি প্রতিদিন একটা খেলা খেলছ। অফিসে, সম্পর্কের ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়ায়, কথোপকথনে, এমনকি তোমার নিজের মনের ভেতরেও। কিন্তু তুমি কি কখনো এই খেলার আসল নিয়মগুলো বুঝতে পেরেছ? সম্ভবত না। কারণ এটি এমন একটি খেলা যার নিয়ম কেউ বলে না। কিন্তু সবাই এটা খেলে এবং যারা বোঝে তারাই এগিয়ে যায়। সম্মান অর্জন করো এবং জিতো। পৃথিবী সহজ নয়। কেবল পরিশ্রমী হওয়া যথেষ্ট নয়। তোমাকে বুঝতে হবে সমাজ কিভাবে কাজ করে, মানুষ কিভাবে চিন্তা করে এবং অন্যদের চোখে তোমার ভাবমূর্তি এবং উপলব্ধি কতটা গুরুত্বপূর্ণ। কখনো কখনো তুমি সত্যবাদী, কিন্তু মানুষ তোমাকে দুর্বল হিসেবে দেখে। কখনো কখনো তুমি চুপ থাকো আর মানুষ মনে করে তুমি অজ্ঞ। এটা সবই উপলব্ধির খেলা। আর এটাই এই অধ্যায়ের প্রথম সত্য। পৃথিবী তোমাকে তুমি যেমন তেমন দেখে না, বরং তুমি নিজেকে যেভাবে চিত্রিত করো সেভাবেই দেখে। সর্বত্র এক অদেখা সামাজিক খেলা চলে, যাকে বলা হয় সামাজিক গতিবিদ্যা। কে কথা বলছে, কে শুনছে, আর কে উপেক্ষা করা হচ্ছে, সবই গুরুত্বপূর্ণ। অবস্থা প্রতিটি কথোপকথন এবং সিদ্ধান্তকে প্রভাবিত করে। যদি তুমি দুর্বল বলে মনে হও, তাহলে মানুষ শুনবে না। কিন্তু যদি তুমি শান্ত আত্মবিশ্বাসের সাথে কথা বলো এবং শক্তিশালী শারীরিক ভাষা বজায় রাখো, তাহলে মানুষ তোমাকে গুরুত্ব সহকারে নেবে, এমনকি কারণ ছাড়াই। এটাই খেলার শুরু। প্রকৃত ক্ষমতার চেয়ে অনুভূত ক্ষমতার প্রভাব বেশি। এখন প্রশ্ন জাগে, এই খেলায় জয়ী হওয়ার জন্য কি তোমাকে সবচেয়ে শিক্ষিত বা বুদ্ধিমান হতে হবে? উত্তর হল না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা শীর্ষ কলেজে পড়াশোনা করেছে কিন্তু তবুও ব্যর্থ হয়েছে। এদিকে যারা জীবন অভিজ্ঞতা অর্জন করেছে, মানুষকে বুঝতে পেরেছে এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেছে, তারা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে।
একে বলা হয় আবেগগত বুদ্ধিমত্তা, নিজের এবং অন্যদের আবেগ বোঝা, সঠিক সময়ে যথাযথভাবে প্রতিক্রিয়া জানানো এবং কৌশলে সম্পর্ক পরিচালনা করা। এটি এমন একটি শক্তি যা আপনাকে সর্বত্র সাহায্য করে, সাক্ষাৎকারে, সম্পর্কের ক্ষেত্রে, নেতা হয়ে ওঠার ক্ষেত্রে এবং যেকোনো দ্বন্দ্ব কাটিয়ে ওঠার ক্ষেত্রে। আপনার কাছে কত ডিগ্রি আছে তা বিবেচ্য নয়। আপনি যদি মানুষের সাথে ভালোভাবে যোগাযোগ করতে পারেন, তাদের আবেগ পড়তে পারেন এবং আপনার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে পারেন। মনে রাখবেন, মানুষ তাদের অনুসরণ করে যারা তাদের বোঝে, এবং এই বোঝার শিল্পই বিজয়ের দিকে নিয়ে যায়। দ্বিতীয় অধ্যায়, মানব প্রকৃতি একের পর এক। প্রতিটি মানুষ কিছু না কিছু কামনা করে, এবং সেই ইচ্ছা প্রাসী শব্দে প্রকাশ করা হয় না, বরং আবেগের মধ্যে লুকিয়ে থাকে। প্রযুক্তির সাথে সাথে এই পৃথিবী পরিবর্তিত হতে পারে, প্রবণতা আসতে পারে এবং যেতে পারে, কিন্তু মানুষের মৌলিক চাহিদা, আবেগ এবং দুর্বলতা আজও একই রকম রয়েছে যেমন হাজার হাজার বছর আগে ছিল। যদি আপনি মানুষকে বোঝার শিল্প শিখেন, তাহলে আপনি যেকোনো পরিবেশে, যেকোনো পরিস্থিতিতে আপনার নিজের অবস্থান ধরে রাখতে পারবেন। মনে রাখবেন, মানুষ ক্ষুধার্ত, কিন্তু রুটির জন্য নয়, বরং স্বীকৃতি এবং সম্মানের জন্য। প্রতিটি পুরুষ, প্রতিটি মহিলা, প্রতিটি শিশু চায় কেউ তাদের কথা গুরুত্ব সহকারে শুনুক, তাদের বুঝুক এবং তাদের কথা শুনুক। যখন কেউ আপনার কথা মনোযোগ সহকারে শোনে এবং আপনার মতামতকে মূল্য দেয়, তখন আপনার মধ্যে একটি বিশেষ ধরনের শক্তি জাগ্রত হয়। আপনি গুরুত্বপূর্ণ এই অনুভূতি, এটিই সবচেয়ে বড় মানসিক প্রয়োজন। যদি তুমি কারো সাথে সত্যিকারের সম্পর্ক গড়ে তুলতে চাও, সেটা বন্ধু, সঙ্গী, ক্লায়েন্ট অথবা উপহার হোক, কেবল তাদের গুরুত্বপূর্ণ বোধ করাও। এটিই সেই গভীরতা যা ভাষা কথোপকথনকে ছাড়িয়ে যায়। এটিই মনস্তাত্ত্বিক প্রভাবের আসল সূচনা। যখন লোকেরা তোমার চারপাশে ভালো বোধ করে, তখন তারা তোমার কথা বিশ্বাস করতে শুরু করে। এখন, যদি তুমি ভাবছ মানুষ কিভাবে সিদ্ধান্ত নেয়, তাহলে উত্তরটি সহজ, আবেগ, যুক্তি নয়। প্রতিটি মানুষের ভেতরে তিনটি গভীর চালিকা শক্তি থাকে। এক, ভয়। ভয়, আমি কি হারাবো? মানুষ কি আমাকে প্রত্যাখ্যান করবে? আমি কি ব্যর্থ হব? আকাঙ্ক্ষা, আমি কি আরও টাকা পাব? আমি কি ভালোবাসা পাব? আমি কি সম্মান পাব? অহংকার, আমি কি আমার সেরা চেহারা? মানুষ কি আমাকে প্রশংসা করে? আমি কি নিয়ন্ত্রণে আছি? যেকোনো ব্যক্তির যেকোনো আচরণ পর্যবেক্ষণ করো। এই তিনটি আবেগের মধ্যে একটি অবশ্যই সক্রিয় থাকবে। যদি তুমি কারো ভয়কে শান্ত করতে পারো, তার আকাঙ্ক্ষাকে অনুপ্রাণিত করতে পারো, এবং তার অহংকারকে আঘাত না করে সামলাতে পারো, তাহলে তুমি জোর করেই সেই ব্যক্তিকে আকর্ষণ করতে পারো। শব্দের অভাব থাকলেও এটাই আসল প্রভাব। প্রতিটি ব্যক্তির কিছু নির্দিষ্ট ট্রিগার থাকে, অর্থাৎ এমন কিছু জিনিস যা তাদের মধ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জাগিয়ে তোলে। কেউ প্রশংসায় গলে যায়, কেউ সমালোচনায় বিরক্ত হয়, কেউ প্রত্যাখ্যানে ভেঙে পড়ে। যদি তুমি অন্য ব্যক্তির ট্রিগার চিনতে পারো, তাহলে তুমি নির্ধারণ করতে পারো যে কথোপকথন কোন দিকে যাবে। উদাহরণস্বরূপ, যদি কেউ শ্রদ্ধার প্রতি সংবেদনশীল হয় এবং তুমি এই কথা মাথায় রেখে তাদের সাথে কথা বলো, তাহলে তারা খোলা মনে শুনবে। কিন্তু যদি তুমি একই কথা এমনভাবে বলো যা তাদের অনুভূতিতে আঘাত করে, তাহলে সেই একই ব্যক্তি তোমার শত্রুতে পরিণত হবে। তাই, মানুষের গল্প বুঝো, তাদের ব্যথা, তাদের জয়, তাদের অহংকার, তাদের চাহিদা। যখন তুমি একজন ব্যক্তির মনে চলমান গল্প বুঝতে পারো, তখন তুমি তার নিজস্ব স্ক্রিপ্টের লেখক হয়ে যাও এবং গল্পের লেখকি খেলাটি নিয়ন্ত্রণ করে। তৃতীয় অধ্যায়, উপলব্ধির শক্তি। তুমি কি কখনো ভেবে দেখেছ কিভাবে কিছু মানুষ ভিড়ের মধ্যে আলাদা হয়ে ওঠে? কেউ কেউ কথা না বলেই কিভাবে প্রভাব ফেলে, আর কেনই বা কিছু মানুষ বারবার উপেক্ষা করা হয়, তারা যতই সক্ষম হোক না কেন? উত্তরটা একটাই, উপলব্ধি। উপলব্ধি হল সেই লেন্স যার মাধ্যমে পৃথিবী তোমাকে দেখে। মানুষের মনে তুমি নিজের সম্পর্কে যে গল্প বুনে থাকো, আর এই গল্প বাস্তবতার চেয়েও শক্তিশালী হতে পারে। কঠোর সত্য হল জীবনে শুধু সত্যই গুরুত্বপূর্ণ নয়, ছবিও গুরুত্বপূর্ণ। আর যদি তুমি তোমার ছবি নিয়ন্ত্রণ না করো, তাহলে পৃথিবী তোমার নিজের ছবি তৈরি করবে, এমনকি জিজ্ঞাসা না করেও। একজন ব্যক্তি তার প্রথম সাক্ষাতের সময় অনেক অনুমান করে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে
তোমার পোশাক, তোমার শরীরের ভাষা, তোমার চলাফেরা, তোমার মুখের ভাব সব মিলিয়ে একটি গল্প তৈরি হয়। এই গল্পটি সত্য বা মিথ্যা হতে পারে, তবে এটি অবশ্যই কার্যকর। এখানে একটি মনস্তাত্ত্বিক নীতি কার্যকর হয় যাকে ফ্রেমিং বলা হয়। এটি বোঝায় যে কিভাবে কিছু উপস্থাপন করা হয়। ধরুন আপনি নিজেকে একজন নেতা হিসেবে উপস্থাপন করেন। আত্মবিশ্বাস, স্পষ্ট ভাষা, শান্ত শরীরের ভাষা। সেই ফ্রেমে তুমি যা বলছো মানুষ তা শোনে। কিন্তু যদি তুমি নার্ভাসভাবে এবং দুর্বল কণ্ঠে কথা বলো, তাহলে তা দুর্বল বলে মনে হতে পারে। তোমার কাজ শুধু ভালো থাকা নয়, ভালো দেখানো, বিশেষ করে যখন পৃথিবী তোমাকে চেনে না। ফ্রেমিং হল তোমার ব্যক্তিগত ব্র্যান্ডিং, এবং যে নিজেকে আগে ফ্রেম করে, সেটাই কথোপকথনের সুর নির্ধারণ করে। মনে রেখো, মানুষ কখনো তোমাকে চেনে না। তারা কেবল তোমার সম্পর্কে তাদের মতামত জানে। আর মতামত তৈরির সবচেয়ে সহজ উপায় হল আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া যে তুমি কেমন দেখতে চাও। তুমি কি বিশ্বস্ত হিসেবে দেখাতে চাও? তুমি কি একজন নেতার মতো অনুভব করতে চাও? তুমি কি চাও যে লোকেরা তোমাকে হালকাভাবে না দেখুক? তারপর তোমার শরীরের ভাষা সোজা এবং স্থির রাখো। যখন তুমি কথা বলো, তখন চোখের দিকে তাকাও এবং ভয় বা দ্বিধা ছাড়াই কথা বলো। অতিরিক্ত ব্যাখ্যা করো না, এটা দুর্বলতার লক্ষণ হিসেবে বিবেচিত হয়। কম কথা বলো, কিন্তু যখন তুমি তা করো, তখন স্পষ্ট, সুনির্দিষ্ট এবং কার্যকর শব্দ ব্যবহার করো। যখন তুমি তোমার ভাবমূর্তির প্রতি মনোযোগ দিতে শুরু করো, তখন মানুষ তোমাকে একই দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করে। তুমি যা চিত্রিত করো তা তারা দেখতে পায়। এবার আসুন একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক অস্ত্রের কথা বলি, হ্যালো এফেক্ট। এটি তখনই ঘটে যখন মানুষ কারোর একটি ভালো গুণ দেখে ধরে নেয় যে সেই ব্যক্তি অন্যান্য বিষয়েও ভালো হবে। উদাহরণস্বরূপ, যদি একজন ব্যক্তি খুব ভালো কথা বলে, তাহলে মানুষ ধরে নেয় যে সে বুদ্ধিমান, সৎ এবং সক্ষমও হবে। যদিও সে কেবল কথা বলতেই ভালো হতে পারে, একে হ্যালো এফেক্ট বলা হয়। একটি গুণের উজ্জ্বলতা অন্য সকলকে উজ্জ্বল করতে পারে। এখন ভাবুন কিভাবে আপনি এটিকে আপনার সুবিধার জন্য ব্যবহার করতে পারেন। যদি আপনি নিজেকে পেশাদার হিসেবে সমানুবর্তিতা এবং আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করেন, তাহলে লোকেরা ধরে নেবে যে আপনি দায়ী। যদি আপনি নিজেকে শান্ত, সংযত এবং স্পষ্ট হিসেবে উপস্থাপন করেন, তাহলে লোকেরা আপনার কথা গুরুত্ব সহকারে নেবে। যদি আপনি ধারাবাহিকভাবে একটি বিষয়ে দক্ষতা অর্জন করেন, তাহলে লোকেরা আপনাকে সবকিছুতেই ভালো দেখতে শুরু করবে। এটি একটি মনস্তাত্ত্বিক শর্টকাট, এবং বুদ্ধিমান লোকেরা এর পূর্ণ সদ্ব্যবহার করে। চতুর্থ অধ্যায়, মৌখিক প্রভাব এবং কথোপকথন নিয়ন্ত্রণ। শব্দ কেবল কথা বলার মাধ্যম নয়, তারা মনস্তাত্ত্বিক অস্ত্র। সঠিক শব্দ, সঠিক সুর এবং সঠিক সময় কারো মন পরিবর্তন করতে পারে, ধারণা পরিবর্তন করতে পারে এবং পরিবেশ পরিবর্তন করতে পারে। আপনি সাক্ষাৎকারে, ব্যবসায়িক সভাতে, বন্ধুত্বে অথবা সম্পর্কের ক্ষেত্রে কথা বলার দক্ষতা অর্জন আপনাকে কথোপকথনের পিছনে চালিকা শক্তি করে তুলতে পারে। এই অধ্যায়ে আমরা কিভাবে কথা বলতে হবে, কখন কথা বলতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কখন নীরব থাকতে হবে তা অন্বেষণ করব। কারণ কখনো কখনো নীরবতা শব্দের চেয়ে বেশি শক্তিশালী। আপনি যা বলেন তা গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি কিভাবে বলেন তা আরও গুরুত্বপূর্ণ। স্বর হল আবেগ যা আপনার কথার প্রভাব নির্ধারণ করে। যদি আপনার কণ্ঠস্বর আত্মবিশ্বাসী হয়, তাহলে অন্য ব্যক্তি আপনার কথার উপর গুরুত্ব দেবে। যদি আপনার স্বর ভীতু বা নার্ভাস হয়, তাহলে সেই শব্দগুলি অকার্যকর বলে মনে হবে। ভাষা অথবা আপনার শব্দের পছন্দ নির্ধারণ করে যে আপনি কতটা স্পষ্ট, স্মার্ট এবং কার্যকর। সহজ শব্দগুলিতে গভীরতা থাকা উচিত। শব্দগুলিতে শ্রদ্ধা, স্পষ্টতা এবং দৃঢ়তা প্রকাশ করা উচিত। হয়তো বা আমি মনে করি এর মতো দুর্বল শব্দ এড়িয়ে চলুন। এগুলি আপনার গ্রিপকে দুর্বল করে। গতি, গতি বলতে আপনি যে গতিতে কথা বলেন তা বোঝায়। খুব দ্রুত কথা বললে আপনাকে নার্ভাস দেখাবে। খুব ধীরে কথা বললে অন্য ব্যক্তি বিরক্ত হবে। সঠিক গতি হল এমন গতি যা অন্য ব্যক্তির শক্তির সাথে মেলে, কিন্তু তার উপর মৃদু নিয়ন্ত্রণ বজায় রাখুন। যখন আপনি কথা বলছেন, তখন আপনি কেবল কথা বলেন না, আপনি কথোপকথন পরিচালনা করতে শুরু করেন।
কথোপকথনের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হলেন যিনি সবচেয়ে বেশি কথা বলেন না, বরং তিনিই যিনি কথোপকথনটি কোন দিকে নিয়ে যাবে তা নির্ধারণ করেন। একে ফ্রেমিং বলা হয়। ফ্রেমিং বলতে পরিস্থিতি এমনভাবে উপস্থাপন করা যা অন্য ব্যক্তিকে আপনি যেভাবে চান সেভাবে জিনিসগুলি দেখতে দেয়। উদাহরণস্বরূপ, আপনি যদি ব্যাখ্যা করতে না চান যে আপনি কেন দেরি করেছেন, বরং চান যে তারা আপনার কঠোর পরিশ্রম অনুভব করুক, তাহলে আপনি বলতে পারেন, আমি দেরি করেছিলাম কারণ আমি এমন একটি মিটিং মিস করতে চাইনি যেখানে ক্লায়েন্ট সম্পূর্ণরূপে আমার উপস্থিতির উপর নির্ভর করত। এখন আপনি কেবল আপনার বিলম্বের ব্যাখ্যা দিচ্ছেন না, আপনি এমন একটি কাঠামো তৈরি করছেন যেখানে আপনি দায়িত্বশীল, পেশাদার এবং ক্লায়েন্ট কেন্দ্রিক বলে মনে হচ্ছেন। যখন আপনি আপনার নিজস্ব ভাষা এবং দৃষ্টিকোণে একটি সমস্যা উপস্থাপন করেন, তখন আপনি জোর না করে কথোপকথন পরিচালনা করতে শুরু করেন। এটি মানসিক প্রভাব। কথা বলা গুরুত্বপূর্ণ, কিন্তু নীরব থাকাও একটি শিল্প। একজন সত্যিকারের খেলোয়াড় হলেন যিনি সঠিক সময়ে কথা বলতে এবং নীরব থাকতে জানেন। নীরবতার মধ্যে শক্তি লুকিয়ে থাকে। যখন আপনি নীরব থাকেন, তখন অন্য ব্যক্তি মুখ খুলতে শুরু করেন। যখন আপনি নীরব থাকেন, তখন অন্য ব্যক্তি ভাবছেন যে আপনি কি ভাবছেন, এবং এই উদ্বেগের মধ্যে তারা আরও মুখ খুলতে শুরু করে। কৌশলগত শোনা মানে কেবল শোনা নয়, বরং সঠিক সময়ে বোঝা, আঁকড়ে ধরা এবং আঘাত করা। যখন আপনি মনোযোগ সহকারে শোনেন, তখন আপনি অন্য ব্যক্তির আসল চিন্তাভাবনা এবং উদ্দেশ্য শনাক্ত করতে পারেন। আপনি তাদের ট্রিগার, আকাঙ্ক্ষা এবং ভয় বুঝতে পারেন। আপনি পরবর্তী কার্যকর বাক্যটি কি হওয়া উচিত তা জানতে পারবেন। শোনাও একটি অস্ত্র, এবং যারা শুনতে শেখে তারা অন্যদের চেয়ে এগিয়ে থাকে। পঞ্চম অধ্যায়, কর্তৃত্বের প্রভাব। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কিছু মানুষ যে কোনো কথা বলে এবং মানুষ নির্বে তা মেনে নেয়। কোনো প্রশ্ন নেই, কোনো সন্দেহ নেই। এদিকে কিছু মানুষ সত্য এবং সঠিক কথা বলে, কিন্তু মানুষ সেগুলো উপেক্ষা করে। কারণটি সহজ, প্রভাবের শক্তি কেবল কথায় নয়। এটি চিত্র, শক্তি এবং আত্মবিশ্বাসে। এটি কর্তৃত্বের প্রভাব। যখন লোকেরা আপনার কথা শোনে কারণ আপনি এমন একজন ব্যক্তির মতো যাকে বিবেচনা করা উচিত। এই অধ্যায়ে আমরা বুঝতে পারব কেন আত্মবিশ্বাস মানুষকে নেতা করে তোলে, অহংকার ছাড়া কিভাবে কেউ আধিপত্য বিস্তার করতে পারে, এবং পরিশেষে ধার করা বিশ্বাসযোগ্যতা এবং প্রকৃত প্রভাবের মধ্যে পার্থক্য কি। এই পৃথিবীতে মানুষ সত্যের চেয়ে বিশ্বাসের পিছনে বেশি ছুটে। যখন কেউ নিজের সম্পর্কে স্পষ্ট থাকে, তাদের বক্তৃতায় দ্বিধা করে না এবং সিদ্ধান্ত নেওয়ার সময় দ্বিধা করে না, তখন অন্যরা তাদের বিশ্বাস করতে শুরু করে, এমনকি যদি তারা উল্লেখযোগ্য কিছু প্রমাণ না করে। কেন? কারণ আমাদের মন বিশ্বাসের আকাঙ্ক্ষা করে, এবং একজন আত্মবিশ্বাসী ব্যক্তি আমাদের মধ্যে নিরাপত্তা এবং দিকনির্দেশনার অনুভূতি জাগিয়ে তোলে। এই কারণেই কখনো কখনো এমনকি অর্ধজ্ঞান সম্পন্ন ব্যক্তিও কেবল আত্মবিশ্বাসের উপর ভিত্তি করে যে কোনো বিশেষ ত্যাগের চেয়েও বেশি প্রভাব ফেলতে পারে। আত্মবিশ্বাস নিশ্চিততার বার্তা দেয়। নিশ্চিততা বিভ্রান্তি কমায়, এবং বিভ্রান্তি কমানো অনুসারীদের তৈরি করে। তাই মনে রাখবেন, আপনি যা বলেন তার চেয়ে আপনি কিভাবে কথা বলেন তা প্রায়শই বেশি কার্যকর। প্রকৃত শক্তি চিৎকার করে না, এটি কেবল অনুভূত হয়। আপনি প্রভাবশালী দেখাতে চান, কিন্তু অহংকার দিয়ে নয়, বরং শান্তভাবে। এটি করার কিছু কার্যকর উপায় এখানে দেওয়া হল। কম কথা বলুন, গভীরভাবে কথা বলুন। যখন আপনি সবকিছুতে মতামত দিতে শুরু করেন, তখন আপনার কথাগুলি অগভীর বলে মনে হয়। কিন্তু যখন আপনি চিন্তাভাবনা করে এবং সংযতভাবে কথা বলেন, এবং যখন আপনি কথা বলেন, তখন অন্য ব্যক্তি থেমে যান এবং শোনেন, তখন আপনি স্বয়ংক্রিয়ভাবে একজন কর্তৃত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে উপস্থিত হন। 2. শারীরিক ভাষা দিয়ে কথা বলুন। তোমার মাথা সোজা এবং স্থির, একে অপরের চোখের দিকে তাকাও, কিন্তু মুখোমুখি না হও, একটু কিন্তু দৃঢ়ভাবে হাসো। 3. দাবি করো না, নির্দেশনা দাও। তুমি কি এটা করতে পারো? বলো, এটা গুরুত্বপূর্ণ, এটা আজই করতে হবে। কর্তৃত্বের ভাষা সরাসরি, স্পষ্ট এবং সিদ্ধান্তমূলক, তবুও শ্রদ্ধাশীল। কাউকে ছোট না করে তুমি শ্রেষ্ঠ দেখাতে পারো। এটাই আসল আধিপত্য। আজকাল মানুষ ডিগ্রি বা অন্যের নাম দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রভাব কিনতে চেষ্টা করে। একে ধার করা বিশ্বাসযোগ্যতা বলা হয়।
একটি ব্র্যান্ড, একটি বড় নাম বা শক্তিশালী নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নিজেকে শ্রেষ্ঠ দেখানো। এটি প্রাথমিকভাবে কাজ করে, কিন্তু যখন আসল পরীক্ষা আসে তখন জাল ধারণাটি হারিয়ে যায়। অর্জিত প্রভাব ভিন্ন। এটি সময়, বোধগম্যতা এবং আচরণের সাথে আসে। যখন তুমি বারবার সঠিক সিদ্ধান্ত নাও, মানুষের কাছে মূল্য প্রদান করো এবং একটি শক্তিশালী ভাবমূর্তি বজায় রাখো, তখন তোমার কথার ওজন বাড়তে শুরু করে। ধার করা বিশ্বাস স্থায়ী হয় না, প্রভাব স্থায়ী হয়। যদি তুমি সত্যিই চাও যে লোকেরা তোমার কথা বিশ্বাস করুক, তাহলে এমন একজন ব্যক্তিতে রূপান্তরিত হও যার কাজ নিজেই কথা বলে। তাহলে তোমার ব্র্যান্ড বা নামের প্রয়োজন হবে না। ষষ্ঠ অধ্যায়, দাবা খেলোয়াড়ের মতো ভাবো, চেকার খেলোয়াড়ের মতো নয়। পৃথিবী দ্রুত, পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হয়, এবং প্রতিদিনই তোমার উপর একটি নতুন খেলা, একটি নতুন চ্যালেঞ্জ, একটি নতুন পদক্ষেপ ছুড়ে দেয়। এখন প্রশ্ন হল তুমি কত দ্রুত দৌড়াতে পারো তা নয়, বরং প্রশ্ন হল তুমি কতদূর এগিয়ে চিন্তা করতে পারো। দাবা এবং চেকারের মধ্যে এটাই পার্থক্য। চেকারদের ক্ষেত্রে চালগুলি সহজ, দ্রুত এবং তাৎক্ষণিক। দাবাতে প্রতিটি পদক্ষেপের জন্য কৌশল, ধৈর্য এবং কয়েক ধাপ এগিয়ে চিন্তাভাবনা প্রয়োজন। আপনি যদি জীবন, সম্পর্ক, ক্যারিয়ার বা ক্ষমতার জগতে একজন সত্যিকারের খেলোয়াড় হতে চান, তাহলে আপনাকে দাবার মতো মানসিকতা গ্রহণ করতে হবে। প্রতিটি পদক্ষেপের আগে আপনাকে 3 ধাপ এগিয়ে ভাবতে হবে। জীবনে যদি আপনি কেবল বর্তমানের দিকে তাকান, তাহলে আপনি সর্বদা অন্যদের ফাঁদে পড়বেন। একজন বুদ্ধিমান খেলোয়াড় এভাবে ভাবে, যদি আমি এটা বলি, তাহলে পরবর্তী ব্যক্তি কি ভাববে? যদি আমি এই সিদ্ধান্ত নিই, তাহলে 1 সপ্তাহ, 1 মাস, 1 বছরে এর প্রভাব কি হবে? যদি আমি আজ হাল ছেড়ে দেই, তাহলে কি আমি আগামীকাল জিততে পারব? 3 ধাপ এগিয়ে চিন্তা করার অর্থ হল আমরা আজ যা দেখি তার নিচে লুকিয়ে থাকা ভবিষ্যৎ দেখা। কৌশলগতভাবে চিন্তা করা, আবেগগতভাবে নয়। প্রতিটি প্রতিক্রিয়ার আগে প্রভাব গণনা করা। লোকেরা প্রায়শই আপনাকে উত্তেজিত করে পদক্ষেপ নেয়, আপনার সীমা পরীক্ষা করে। কিন্তু যতক্ষণ আপনি প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে চিন্তা করেন, ততক্ষণ আপনি আটকা পড়েন না। যে ব্যক্তি আবেগের ঝড়ে ভেসে যায় সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একজন দাবা খেলোয়াড় আবেগ নিয়ে খেলেন না। তারা ঠান্ডা মাথায় চিন্তা করেন, পর্যবেক্ষণ করেন এবং সিদ্ধান্ত নেন। আবেগগত বিচ্ছিন্নতা মানে আপনার রাগ, ভয় বা আবেগকে তাৎক্ষণিকভাবে প্রকাশ না করা। প্রতিটি পরিস্থিতিকে একটি বোর্ডের মতো দেখা। শান্ত থাকুন, পরিষ্কার এবং বিশ্লেষণাত্মক চোখে নিজেকে এটি মনে করিয়ে দিন। এটি কেবল একটি কৌশল, পুরো যুদ্ধ নয়। যখন আপনি আবেগ থেকে নিজেকে দূরে রাখেন, তখন আপনি অন্য সবার চেয়ে এগিয়ে আসবেন, কারণ বেশিরভাগ মানুষ যেখানে তাদের মাথা ঠান্ডা রাখা উচিত ছিল সেখানে হেরে যায়। একজন জ্ঞানী খেলোয়াড় প্রতিটি আক্রমণের প্রতিক্রিয়া জানায় না। তারা কেবল সেই যুদ্ধেই লড়াই করে যা তাদের জয়ের জন্য প্রয়োজন। প্রতিটি মন্তব্য, প্রতিটি কটূক্তি, প্রতিটি উস্কানির প্রতিক্রিয়া তোমার শক্তিকে নিঃশেষ করে দেয়। কখন লড়তে হবে, কখন চলে যেতে হবে এবং কখন শান্ত থাকতে হবে এবং জয়ী হতে হবে তা জানার মধ্যেই প্রকৃত শক্তি নিহিত। কখনো কখনো জয়ের সবচেয়ে বুদ্ধিমান উপায় হল একেবারেই লড়াই না করা। কারণ যখন তুমি প্রতিটি ফ্রন্টে লড়াই করো, তখন তোমার শক্তি নিঃশেষ হয়ে যায়। কিন্তু যখন তুমি বেছে বেছে লড়ো করো, তখন তুমি প্রতিবার পূর্ণ শক্তি নিয়ে প্রবেশ করো এবং জয়ী হও। 7ম অধ্যায়, মনস্তাত্ত্বিক জুজিৎসু, জীবনে সংঘাত অনিবার্য। মানুষ সংঘর্ষ করবে, বিরোধিতা করবে, তোমার সীমা পরীক্ষা করবে। কিন্তু প্রতিটি যুদ্ধ শক্তি দিয়ে জয়ী হয় না। কখনো কখনো প্রকৃত জয় আসে যখন তুমি বল প্রয়োগ না করে অন্য ব্যক্তির শক্তি তাদের দিকে ফিরিয়ে দাও। এটি মনস্তাত্ত্বিক জুজিৎসু, একটি মানসিক শিল্প যেখানে তুমি সরাসরি আক্রমণ করো না, বরং প্রতিপক্ষের কর্ম, আবেগ এবং উদ্দেশ্যকে কাজে লাগিয়ে তাদের নিজস্ব খেলায় পরাজিত করো। ঠিক যেমন জিবা জুজিৎসুতে, তুমি তোমার প্রতিপক্ষের শক্তিকে দুর্বলতায় পরিণত করো। এই অধ্যায়ে তুমি শিখবে কিভাবে সংঘাতকে বিচ্যুত করতে হয়, কিভাবে শক্তিকে পুনরায় কেন্দ্রীভূত করতে হয় এবং দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করতে হয়। সরাসরি তর্ক, অভিযোগ বা সমালোচনার বিরোধিতা করার চেষ্টা করবেন না, কারণ সরাসরি সংঘর্ষ অহংকার সংঘাতের দিকে পরিচালিত করে এবং উভয়েরই ক্ষতি করে।
আলোচনা জুজুৎসু আপনাকে গতি ব্যবহার করতে শেখায়। যখন কেউ আপনাকে আবেগগত বা মানসিকভাবে আক্রমণ করে, তখন কথোপকথনকে অন্যদিকে সরাতে তাদের শক্তি ব্যবহার করুন। উদাহরণস্বরূপ, যদি কেউ বলে যে আপনি কখনো কিছু ঠিক করেন না, তাহলে সরাসরি প্রতিক্রিয়া জানাবেন না। বলুন, এটি একটি ভালো বিষয়। আমিও মনে করি কিছু জিনিস আছে যা আমার উন্নতি করা দরকার, কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন যে আমার শেষ প্রকল্পে আমি কতটা পরিবর্তন করেছি? সমালোচনা গ্রহণ করে আপনি অন্য ব্যক্তির আগ্রাসনকে নিরপেক্ষ করেন এবং তারপর আলতো করে নিয়ন্ত্রণ নেন। মনোযোগ দিন। লড়াই করবেন না। দিক পরিবর্তন করুন। প্রতিক্রিয়া করবেন না। পুনর্নির্দেশনা করুন। রক্ষণাত্মক হবেন না। কৌশলগত হন। যখন কেউ রেগে থাকে, যখন কেউ আপনাকে চিৎকার করে বা উত্তেজিত করে, তখন তাদের শক্তির প্রতি জোর দিয়ে প্রতিক্রিয়া জানাবেন না। সেই মুহূর্তে আপনি যা করবেন তা নির্ধারণ করবে কে খেলায় জিতবে। মূল বিষয় হল তাদের নিজস্ব শক্তির সাথে জড়িত হতে দেওয়া। কিভাবে? ধীরে ধীরে কথা বলুন, শান্ত থাকুন এবং তাদের গতিতে ভেসে যাবেন না। এতে অন্য ব্যক্তি অস্বস্তিতে পড়বে, কারণ তাদের শক্তি প্রতিরোধ করা হচ্ছে না, বরং তাদের স্থান দেওয়া হচ্ছে। যখন আপনি একজন রাগান্বিত ব্যক্তিকে কেন তুমি এমনভাবে ভাবো এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করেন, তখন তারা তাদের নিজস্ব অনুভূতি প্রকাশ করতে শুরু করে, এবং যখন তারা নিজেদের ব্যাখ্যা করে, তখন তাদের আগ্রাসন কমে যায়। তাদের শক্তিকে আয়নায় পরিণত করুন। প্রতিটি দুর্বলতাকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে যদি আপনি এটিকে ফ্রেম করতে জানেন। উদাহরণস্বরূপ, যদি কেউ বলে যে আপনি খুব সংবেদনশীল, তাহলে আপনি বলতে পারেন, হয়তো এই কারণেই আমি অন্যদের আবেগ এত দ্রুত বুঝতে পারি, এবং এটি আমাকে দলের সাথে সংযুক্ত করে। যদি আপনি অত্যন্ত শান্ত থাকেন, তাহলে ব্যাখ্যা করুন যে আপনি চাপের মধ্যেও শান্ত থাকেন, যা প্রতিটি দলের নেতার জন্য একটি গুরুত্বপূর্ণ গুণ। দুর্বলতা কেবল ততক্ষণ পর্যন্তই দুর্বলতা যতক্ষণ আপনি এটিকে সেভাবে দেখেন। যত তাড়াতাড়ি আপনি এটিকে একটি সম্পদ হিসেবে উপস্থাপন করেন, মানুষ এটাকে এভাবে দেখতে শুরু করে। অধ্যায় 1। আত্মবিশ্বাস একটি মনস্তাত্ত্বিক অস্ত্র। যে ব্যক্তি নিজের উপর বিশ্বাস রাখে তার বিরুদ্ধে কোনো খেলা বেশি দিন টিকতে পারে না। দুজন ব্যক্তি একই কথা বলে, কিন্তু একজনের কথা প্রশংসা করা হয় না, অন্যজনের কথা উপেক্ষা করা হয়। পার্থক্য কি? পার্থক্য হল আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস এমন কিছু যা কথা না বলেই প্রকাশ পায়। এটি আপনার আচরণে, এটি আপনার চোখে, আপনার নীরবতায়, এবং যখন এটি সত্যিই ভিতর থেকে আসে, তখন এটি আপনাকে যেকোনো পরিবেশে নেতৃত্ব দেওয়ার শক্তি দেয়। তাই আজ আমরা সত্যিকারের শক্তি সম্পর্কে কথা বলবো, যা অর্থ বা ডিগ্রি দ্বারা অর্জিত হয় না, বরং নিজের সম্পর্কে আপনার নিজস্ব ধারণা দ্বারা অর্জিত হয়। প্রথমে পার্থক্যটি বুঝুন। একজন অহংকারী ব্যক্তি নিজেকে দেখাতে চায়, যদিও একজন আত্মবিশ্বাসী ব্যক্তি জানেন যে তারা শ্রেষ্ঠ এবং তার তা দেখানোর প্রয়োজন নেই। অহংকার শব্দ করে, আত্মবিশ্বাস নীরব কিন্তু অনুভূত হয়। মানুষ তাদের সাথে সংযোগ স্থাপন করতে চায় যারা নিজেদের উপর বিশ্বাস করে কিন্তু অহংকারী নয়। এই কারণেই আপনাকে এমন একটি ভারসাম্য বজায় রাখতে হবে যেখানে আপনার উপস্থিতি অনেক কিছু বলে, কিন্তু আপনার কথা গর্ব করে না। আত্মবিশ্বাস কোনো অনুভূতি নয়, এটি একটি গঠন, এবং এটি প্রতিদিন ধীরে ধীরে গড়ে তুলতে হবে। ঠিক যেমন একটি ভবনের উপর ইট তৈরি করা হয়, তেমনি আপনার কথা রাখুন। যে ব্যক্তি নিজের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করে সে কখনই নিজেকে বিশ্বাস করতে পারে না। প্রতিবার আপনি যখনই একটি ছোট কাজও সম্পন্ন করেন, যেমন সময়মতো ঘুম থেকে ওঠা বা আপনার অনুশীলন শেষ করা, তখন আপনি আপনার মনে একটি বার্তা পাঠান, আমি আমার কথার প্রতি সত্য। এটি প্রকৃত আত্মবিশ্বাসের মূল। 2. আপনার জয়ের ছোট মুহূর্তগুলি মনে রাখবেন। প্রতিটি ব্যক্তির এমন মুহূর্ত থাকে যখন তারা কিছু জিতেছে, কিছু অর্জন করেছে, অথবা কিছু প্রমাণ করেছে। সেগুলি লিখুন, প্রতিদিন পড়ুন এবং সেগুলি পুনরাবৃত্তি করুন। যখন আপনার মনকে বারবার মনে করিয়ে দেওয়া হয় যে আমি এটি করেছি এবং আমি এটি আবার করতে পারি, তখন আপনার মন শক্তিশালী হয়। 3. আপনার দক্ষতা উন্নত করুন। প্রতিদিন সামান্য জ্ঞান এবং ক্ষমতা থেকে আত্মবিশ্বাস তৈরি হয়। প্রতিদিন নতুন কিছু শিখুন, এমনকি 10 মিনিটের জন্য।
যখন আপনি বুঝতে শুরু করেন যে আপনি কতটা সক্ষম, তখন ভয় পিছিয়ে যায়। প্রতিদিনের অভ্যাস যা আপনার শক্তিকে প্রতিদিন খাওয়ায়। আয়নার কথা, প্রতিদিন আয়নায় নিজেকে দেখুন এবং বলুন, আমি প্রস্তুত, আমি এটি করতে পারি। পৃথিবী শুনবে। প্রথমে এটা অদ্ভুত মনে হতে পারে, কিন্তু মন ধীরে ধীরে এটা বিশ্বাস করতে শুরু করে। শক্তির ভঙ্গি, সোজা হয়ে দাঁড়ানো, চোখের যোগাযোগ বজায় রাখা এবং গভীর শ্বাস প্রশ্বাস, এগুলি কেবল বাহ্যিক জিনিস নয়। এগুলি আপনার মস্তিষ্কে সংকেত পাঠায়, আমি নিয়ন্ত্রণে আছি। অস্বস্তি নিয়ে বাঁচতে শিখুন। প্রতিদিন এমন কিছু করুন যা আপনাকে কিছুটা অস্বস্তিকর করে তোলে। যেমন অপরিচিত ব্যক্তির সাথে কথা বলা অথবা কোনো সভায় আপনার মতামত দেওয়া। প্রতিবার যখনই আপনি ভয়ের মুখোমুখি হন, তখন আপনি নিজেকে প্রমাণ করেন। নবম অধ্যায়, আত্মনিয়ন্ত্রণ হল নিজের উপর প্রভাব। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, এটাই একজন সত্যিকারের নেতা করে তোলে। অনেকেই মনে করেন যে প্রভাব মানে অন্যদের প্রভাবিত করা। কিন্তু সত্য হল, যদি না আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি অন্য কাউকে প্রভাবিত করতে পারবেন না। আপনার প্রথম শত্রু এবং সবচেয়ে বড় শক্তি হল আপনার নিজের মন। এই অধ্যায়ে আমরা বুঝতে পারব যে আবেগ নিয়ন্ত্রণ করা কিভাবে সত্যিকারের শক্তি, শৃঙ্খলা কিভাবে শ্রদ্ধা এবং প্রভাব উভয়ই অর্জন করে, এবং কিভাবে প্রতিদিন মনোযোগকে পেশির মতো প্রশিক্ষিত করা যায়। সবাই রেগে যায়, সবাই ভয় পায়, সবাই মাঝে মাঝে ঈর্ষান্বিত হয়। কিন্তু যে ব্যক্তি এই আবেগগুলিকে নিয়ন্ত্রণ, পরিচালনা করতে পারে, তিনিই নিয়ন্ত্রণে থাকেন। যখন কেউ আপনাকে উস্কে দেয় এবং আপনি শান্ত থাকেন, তখন আপনি শক্তিশালী বলে মনে হয়। যখন কেউ চিৎকার করে এবং আপনি স্থির থাকেন, তখন আপনি রহস্যময় বলে মনে হয়। যখন সবাই ভয়ে দৌড়ায় এবং আপনি চিন্তাভাবনা করে পদক্ষেপ নেন, তখন আপনি একজন নেতা হয়ে ওঠেন। আপনার আসল প্রভাব শুরু হয় যখন আপনি আপনার আবেগের উপর কর্তৃত্ব করেন। পৃথিবী তাদের সম্মান করে যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে, যারা তাদের কথায় অটল থাকে, যারা তাদের রুটিনে ধারাবাহিক থাকে, যারা ইচ্ছা এবং বিভ্রান্তির ঊর্ধ্বে উঠে হাতের কাজে মনোনিবেশ করতে পারে, তাদের একটি উদ্বেগহীন পৃথিবীতে আদর্শ হিসেবে দেখা হয়। শৃঙ্খলা মানে যখন আপনার ইচ্ছা হয় না তখন সকালে ঘুম থেকে ওঠা, যখন আপনার শরীর ক্লান্ত থাকে তখন কঠোর পরিশ্রম করা, এবং যখন অন্যরা হ্যাঁ বলছে তখন না বলা। শৃঙ্খলা দৃশ্যমান নয়, তবে এটি অনুভূত হয়। এবং যখন লোকেরা আপনার ধারাবাহিকতা দেখে, তারা আপনাকে বিশ্বাস করে। এই বিশ্বাস আপনাকে সম্মানিত করে। এই বিশ্বাস আপনাকে একজন কর্তৃত্ববাদী ব্যক্তিত্ব করে তোলে। আজকের বিশ্বের সবচেয়ে মূল্যবান সম্পদ টাকা নয়, মনোযোগ। সবকিছুই আপনার দিকে টানছে, বিজ্ঞপ্তি, কল, সোশ্যাল মিডিয়া, চিন্তাভাবনা। আর যদি আপনি আপনার মনোযোগ আয়ত্ত করতে না পারেন, তাহলে পৃথিবী আপনার দিনের চাবিকাঠি ধরে রাখবে। কিন্তু ভালো খবর হল, মনোযোগ শেখা সম্ভব। কিভাবে? প্রথমত, প্রতিদিন একটি মাইক্রোফোকাস সেশন। প্রতিদিন মাত্র 20 মিনিটের জন্য একটি কাজে কাজ করুন, কোনো বিক্ষেপ ছাড়াই। ফোন বন্ধ, টগল অফ। শুধু একটা জিনিস। ধীরে ধীরে আপনার মস্তিষ্ক দীর্ঘ সময়ের জন্য গভীরভাবে মনোনিবেশ করতে শেখে। দ্বিতীয়ত, ডিজিটাল ডিটক্স সময়। স্ক্রিন ছাড়াই প্রতিদিন 1 ঘন্টা ব্যয় করুন। আপনি যত বেশি নীরবে বসে থাকবেন, আপনি তত বেশি মনোযোগী হবেন। তৃতীয়ত, অভ্যাস শেষ করা। আপনার শুরু করা প্রতিটি কাজ সম্পূর্ণ করুন, এমনকি যদি তা একটি ছোট কাজ হয়। এটি আপনার মস্তিষ্ককে ফোকাসের ধরন শিখতে সাহায্য করে। আপনি যদি এই ভিডিওটি দেখছেন, তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি আমার আবেগ, আকাঙ্ক্ষা এবং মনোযোগ নিয়ন্ত্রণ করতে পারি? যদি হ্যাঁ, তাহলে আপনি বিশ্বকেও নিয়ন্ত্রণ করতে পারেন। প্রভাব শুরু হয়, নিজেকে আয়ত্ত করুন এবং বাকিগুলি অনুসরণ করবে। এখন তুমি শুধু কথা বলছো না, তুমি নিজেকে আয়ত্ত করতে শিখছ, আর এটাই আসল খেলার মাস্টার। 10ম অধ্যায়, প্রভাব বনাম প্রভাব। এখন পর্যন্ত তুমি শিখেছ কিভাবে ঘুমাতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে আচরণ করতে হয়, এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় যাতে তুমি বিশ্বকে প্রভাবিত করতে পারো। কিন্তু এখন একটি বড় প্রশ্ন জাগে, পার্থক্য কি? প্রভাব এবং কারসাজি একই রকম মনে হয়, কিন্তু পার্থক্যের বিশালতা রয়েছে।
একটি একজন ব্যক্তিকে উন্নত করে, অন্যদিকে অন্যটি কেবল তাদের ব্যবহার করে। এই অধ্যায়ে আমরা আলোচনা করব কিভাবে আপনি প্রতারণা এবং কারসাজি ছাড়াই আপনি যা চান তা পেতে পারেন। কিভাবে আপনার বিশ্বাসযোগ্যতা এবং শ্রদ্ধা ধীরে ধীরে আপনার সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে, এবং কিভাবে প্রকৃত প্রভাব কেবল আপনাকে নয়, সকলকে উন্নত করে। প্রত্যেকেই কিছু না কিছু চায়, এবং প্রভাব মানে সেই প্রয়োজন বা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে অন্য ব্যক্তিকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে পরিচালিত করা। কিন্তু এই প্রক্রিয়ায় তাদের মর্যাদা, স্বাধীনতা এবং বোধগম্যতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারসাজি তখনই ঘটে যখন আপনি তাদের অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য দেন, তাদের এমন মনে করান যে তাদের কাছে অন্য কোনো বিকল্প নেই, অথবা কেবল নিজের সুবিধার জন্য তাদের আবেগকে কাজে লাগান। প্রভাব তখনই ঘটে যখন আপনি অন্য ব্যক্তিকে সঠিক তথ্য প্রদান করেন, তাদের পছন্দ করার স্বাধীনতা দেন এবং জয় নিশ্চিত করেন। মনে রাখবেন, কারসাজি মানুষকে কারসাজি করে, প্রভাব তাদের পরিচালিত করে। আপনি প্রতিবারই জিততে পারেন, কিন্তু যদি আপনার জয় অন্য কারো পরাজয়ে পরিণত হয়, তাহলে লোকেরা ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যাবে, এবং এখানেই আপনার খ্যাতি হ্রাস পেতে শুরু করে। কিন্তু যে ব্যক্তি সর্বদা অন্যদের মঙ্গল বিবেচনা করে, তাকে বিশ্বাসের চোখে দেখা হয়, এবং যখন আপনি বিশ্বাসযোগ্যতা তৈরি করেন, তখন লোকেরা আপনার কাছে আসে। দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়, এবং আপনার কথা কেবল আপনার কণ্ঠস্বর নয়, আপনার ইতিহাস থেকেও গুরুত্বপূর্ণ। প্রভাবের আসল খেলা স্বল্পমেয়াদী জয় নিয়ে নয়, এটি দীর্ঘমেয়াদী সম্মান এবং উত্তরাধিকার সম্পর্কে। আপনাকে প্রতিদিন সিদ্ধান্ত নিতে হবে, আমি কি কেবল কারো কাছ থেকে কাজ করিয়ে নিতে চাই, নাকি আমি তাদের আরও ভালো করতে চাই। একজন সত্যিকারের প্রভাবশালী ব্যক্তি হলেন যিনি মানুষের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলেন, তাদের নিজস্ব সিদ্ধান্তের প্রতি আস্থা প্রদান করেন, এবং তাদের মনে করিয়ে দেন যে তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত নিয়েছে, তাদের দ্বারা চাপে পড়েনি। যখন আপনি এরকম হয়ে ওঠেন, তখন আপনাকে কেবল একটি জিনিসের জন্য স্মরণ করা হয় না, আপনি একটি আবেগে পরিণত হন। লোকেরা আপনার সাথে সংযুক্ত হয় কারণ তারা মনে করে যে আপনি তাদের আরও ভালো করে তোলেন, দুর্বল নয়। আপনি যদি এটি পড়ছেন বা দেখছেন, তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি মানুষকে কিছু করতে বাধ্য করছি, নাকি তাদের নিজেদের জন্য আরও ভালো হতে সাহায্য করছি? কারণ প্রকৃত প্রভাব হল যেখানে সবাই জয়ী হয়। এটাই একজন গেম মাস্টারের মানসিকতা। এটি পরবর্তী স্তর। এখন আপনি কেবল প্রভাবিত করছেন না, আপনি উদাহরণ দিয়ে নেতৃত্ব দিচ্ছেন। তাই বন্ধুরা, মাস্টার দ্য গেমও কেবল একটি বই নয়, এটি একটি মানসিক অস্ত্র যা আপনাকে অন্যদের বুঝতে, সঠিক দিকে তাদের প্রভাবিত করতে এবং একজন দায়িত্বশীল নেতা হতে ক্ষমতা দেয়। এই বইয়ের আসল খেলা অন্যদের কারসাজি করা নয়, এটি মানসিকভাবে এত শক্তিশালী হয়ে ওঠার বিষয়ে যে লোকেরা স্বয়ংক্রিয়ভাবে আপনার শক্তির প্রতি আকৃষ্ট হয়, তা আপনার প্রেম জীবন, পেশাদার জীবন বা যে কোনো সংগ্রামেই হোক। যদি তুমি সঠিক উদ্দেশ্য নিয়ে এটি অর্জন করো, যদি তুমি প্রজ্ঞা এবং আবেগগত বুদ্ধিমত্তার সাথে প্রভাব ব্যবহার করো, তাহলে তুমি খেলায় জিতবে। মনে রেখো, কারসাজি একবার তোমাকে জিততে পারে, কিন্তু প্রভাব প্রতিবারই বিশ্বাস জিতবে। আর আসল জয়ী সেই ব্যক্তি যিনি হৃদয় জয় করেন। এখন প্রশ্ন হল, তুমি কি এই খেলায় দক্ষতা অর্জন করতে প্রস্তুত? যদি তাই হয়, তাহলে এই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আমি প্রভাবকে বেছে নিই, ব্যবস্থাপনাকে নয়। আর যদি তুমি এই ধরনের আরও শক্তিশালী মন ছুঁয়ে যাওয়া ভিডিও চাও, তাহলে আরিবক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এটাই আসল খেলা, খেলায় দক্ষতা অর্জন করো, অথবা শুধুমাত্র নিজের স্বার্থে তাদের আবেগকে কাজে লাগান। প্রভাব তখনই ঘটে যখন আপনি অন্য ব্যক্তিকে সঠিক তথ্য প্রদান করেন, তাদের পছন্দ করার স্বাধীনতা দেন এবং জয় নিশ্চিত করেন। মনে রাখবেন, কারসাজি মানুষকে কারসাজি করে, প্রভাব তাদের পথ দেখায়। আপনি প্রতিবারই জিততে পারেন, কিন্তু যদি আপনার জয় অন্য কারো পরাজয়ে পরিণত হয়, তাহলে লোকেরা ধীরে ধীরে আপনার থেকে নিজেদের দূরে সরিয়ে নেবে, এবং এখানেই আপনার খ্যাতি হ্রাস পেতে শুরু করে। কিন্তু যে ব্যক্তি সর্বদা অন্যদের মঙ্গল বিবেচনা করে, তাকে বিশ্বাসের চোখে দেখা হয়, এবং যখন আপনি বিশ্বাসযোগ্যতা তৈরি করেন, তখন লোকেরা আপনার কাছে আসে। দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়, এবং আপনার কথা কেবল আপনার কণ্ঠস্বর নয়, আপনার ইতিহাস থেকেও গুরুত্বপূর্ণ।
প্রভাবের আসল খেলা স্বল্পমেয়াদী জয় সম্পর্কে নয়, এটি দীর্ঘমেয়াদী সম্মান এবং উত্তরাধিকার সম্পর্কে। আপনাকে প্রতিদিন সিদ্ধান্ত নিতে হবে, আমি কি কেবল কারো কাছ থেকে কাজ করিয়ে নিতে চাই, নাকি আমি তাদের আরও ভালো করতে চাই। একজন সত্যিকারের প্রভাবশালী হলেন যিনি মানুষের উপর আস্থা জাগিয়ে তোলেন, তাদের নিজস্ব সিদ্ধান্তে আস্থা দেন এবং তাদের মনে করিয়ে দেন যে তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত নিয়েছে, তাদের দ্বারা চাপে পড়েনি। যখন আপনি এইরকম হয়ে যান, তখন আপনাকে কেবল একটি জিনিসের জন্য মনে রাখা হয় না, তুমি একটা আবেগে পরিণত হও। মানুষ তোমার সাথে সংযুক্ত হয় কারণ তারা মনে করে যে তুমি তাদের দুর্বল করেছ, দুর্বল নয়, বরং ভালো করেছ। যদি তুমি এটা পড়ছ বা দেখছ, তাহলে নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি মানুষকে কিছু করতে বাধ্য করছি নাকি তাদের নিজেদের জন্য ভালো হতে সাহায্য করছি। কারণ প্রকৃত প্রভাবই হল যেখানে সবাই জয়ী হয়। এটাই একজন জ্ঞান মাস্টারের মানসিকতা। এটি পরবর্তী স্তর। এখন তুমি শুধু প্রভাবিত করছো না, তুমি উদাহরণ দিয়ে নেতৃত্ব দিচ্ছ। তো বন্ধুরা, মাস্টার দ্য গেম শুধু একটি বই নয়, এটি একটি মানসিক অস্ত্র যা তোমাকে অন্যদের বোঝার, সঠিক পথে প্রভাবিত করার এবং একজন দায়িত্বশীল নেতা হওয়ার ক্ষমতা দেয়। এই বইয়ের আসল খেলা অন্যদের কারসাজি করা নয়, এটি এতটাই মানসিকভাবে শক্তিশালী হওয়া যে মানুষ স্বয়ংক্রিয়ভাবে তোমার শক্তির প্রতি আকৃষ্ট হয়, তা তোমার প্রেম জীবন, পেশাগত জীবন বা যে কোনো সংগ্রামেই হোক। যদি তুমি সঠিক উদ্দেশ্য নিয়ে এটি অর্জন করো, যদি তুমি প্রজ্ঞা এবং মানসিক বুদ্ধিমত্তা দিয়ে প্রভাব ব্যবহার করো, তাহলে তুমি খেলায় জিতবে। মনে রেখো, কারসাজি একবার তোমাকে জিততে পারে, কিন্তু প্রভাব প্রতিবারই বিশ্বাস জিতবে। আর আসল বিজয়ী হলেন যিনি হৃদয় জয় করেন। এখন প্রশ্ন হল, তুমি কি এই খেলায় দক্ষ হতে প্রস্তুত? যদি তাই হয়, তাহলে এই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আমি প্রভাব পছন্দ করি, ব্যবস্থাপনা নয়। আর যদি আপনি এই ধরনের আরও শক্তিশালী মন ছুঁয়ে যাওয়া ভিডিও চান, তাহলে আরিবোকা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটাই আসল খেলা, খেলায় দক্ষতা অর্জন করুন। অথবা শুধুমাত্র নিজের স্বার্থে তাদের আবেগকে কাজে লাগান। প্রভাব তখনই ঘটে যখন আপনি অন্য ব্যক্তিকে সঠিক তথ্য প্রদান করেন, তাদের পছন্দ করার স্বাধীনতা দেন এবং জয় নিশ্চিত করেন। মনে রাখবেন, কারসাজি মানুষকে কারসাজি করে, প্রভাব তাদের পথ দেখায়। আপনি প্রতিবারই জিততে পারেন, কিন্তু যদি আপনার জয় অন্য কারো পরাজয়ে পরিণত হয়, তাহলে লোকেরা ধীরে ধীরে আপনার থেকে নিজেদের দূরে সরিয়ে নেবে এবং এখানেই আপনার খ্যাতি হ্রাস পেতে শুরু করে। কিন্তু যে ব্যক্তি সর্বদা অন্যদের মঙ্গল বিবেচনা করে, তাকে বিশ্বাসের চোখে দেখা হয়। এবং যখন আপনি বিশ্বাসযোগ্যতা তৈরি করেন, তখন লোকেরা আপনার কাছে আসে। দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় এবং আপনার কথা কেবল আপনার কণ্ঠস্বর নয়, আপনার ইতিহাস থেকেও গুরুত্বপূর্ণ। প্রভাবের আসল খেলা স্বল্পমেয়াদী জয় সম্পর্কে নয়, এটি দীর্ঘমেয়াদী সম্মান এবং উত্তরাধিকার সম্পর্কে। আপনাকে প্রতিদিন সিদ্ধান্ত নিতে হবে, আমি কি কেবল কারো কাছ থেকে কাজ করিয়ে নিতে চাই, নাকি আমি তাদের আরও ভালো করতে চাই। একজন সত্যিকারের প্রভাবশালী হলেন যিনি মানুষের উপর আস্থা জাগিয়ে তোলেন, তাদের নিজস্ব সিদ্ধান্তে আস্থা দেন এবং তাদের মনে করিয়ে দেন যে তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত নিয়েছে, তাদের দ্বারা চাপে পড়েনি। যখন আপনি এইরকম হয়ে যান, তখন আপনাকে কেবল একটি জিনিসের জন্য মনে রাখা হয় না, তুমি একটা আবেগে পরিণত হও। মানুষ তোমার সাথে সংযুক্ত হয় কারণ তারা মনে করে যে তুমি তাদের দুর্বল করেছ, দুর্বল নয়, বরং ভালো করেছ। যদি তুমি এটা পড়ছ বা দেখছ, তাহলে নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি মানুষকে কিছু করতে বাধ্য করছি নাকি তাদের নিজেদের জন্য ভালো হতে সাহায্য করছি। কারণ প্রকৃত প্রভাবই হল যেখানে সবাই জয়ী হয়। এটাই একজন জ্ঞান মাস্টারের মানসিকতা। এটি পরবর্তী স্তর। এখন তুমি শুধু প্রভাবিত করছো না, তুমি উদাহরণ দিয়ে নেতৃত্ব দিচ্ছ। তো বন্ধুরা, মাস্টার দ্য গেম শুধু একটি বই নয়, এটি একটি মানসিক অস্ত্র যা তোমাকে অন্যদের বোঝার, সঠিক পথে প্রভাবিত করার এবং একজন দায়িত্বশীল নেতা হওয়ার ক্ষমতা দেয়। এই বইয়ের আসল খেলা অন্যদের কারসাজি করা নয়, এটি এতটাই মানসিকভাবে শক্তিশালী হওয়া যে মানুষ স্বয়ংক্রিয়ভাবে তোমার শক্তির প্রতি আকৃষ্ট হয়, তা তোমার প্রেম জীবন, পেশাগত জীবন বা যে কোনো সংগ্রামেই হোক। যদি তুমি সঠিক উদ্দেশ্য নিয়ে এটি অর্জন করো, যদি তুমি প্রজ্ঞা
এবং মানসিক বুদ্ধিমত্তা দিয়ে প্রভাব ব্যবহার করো, তাহলে তুমি খেলায় জিতবে। মনে রেখো, কারসাজি একবার তোমাকে জিততে পারে, কিন্তু প্রভাব প্রতিবারই বিশ্বাস জিতবে। আর আসল বিজয়ী হলেন তিনি, যিনি হৃদয় জয় করেন। এখন প্রশ্ন হল, তুমি কি এই খেলায় দক্ষ হতে প্রস্তুত? যদি তাই হয়, তাহলে এই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আমি প্রভাব পছন্দ করি, ব্যবস্থাপনা নয়। আর যদি আপনি এই ধরনের আরও শক্তিশালী মন ছুঁয়ে যাওয়া ভিডিও চান, তাহলে আরিবক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটাই আসল খেলা, খেলায় দক্ষতা অর্জন করুন। কিন্তু যে ব্যক্তি সর্বদা অন্যদের মঙ্গল বিবেচনা করে, তাকে বিশ্বাসের চোখে দেখা হয়। আর যখন আপনি বিশ্বাসযোগ্যতা তৈরি করেন, তখন লোকেরা আপনার কাছে আসে। দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়, এবং আপনার কথা কেবল আপনার কণ্ঠস্বর নয়, আপনার ইতিহাস থেকে ওজন বহন করে। প্রভাবের আসল খেলা স্বল্পমেয়াদী জয় সম্পর্কে নয়, এটি দীর্ঘমেয়াদী সম্মান এবং উত্তরাধিকার সম্পর্কে। আপনাকে প্রতিদিন সিদ্ধান্ত নিতে হবে, আমি কি কেবল কারো কাছ থেকে কাজ করিয়ে নিতে চাই, নাকি আমি তাদের আরও ভালো করতে চাই। একজন সত্যিকারের প্রভাবশালী হলেন তিনি, যিনি মানুষের মধ্যে আস্থা জাগিয়ে তোলেন, তাদের নিজস্ব সিদ্ধান্তে আস্থা দেন এবং তাদের মনে করিয়ে দেন যে তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত নিয়েছে, তাদের দ্বারা চাপে নয়। যখন আপনি এইরকম হয়ে যান, তখন আপনাকে কেবল একটি জিনিসের জন্য স্মরণ করা হয় না, আপনি একটি আবেগ হয়ে ওঠেন। লোকেরা আপনার সাথে সংযোগ স্থাপন করে কারণ তারা মনে করে যে আপনি তাদের আরও ভালো করছেন, দুর্বল নন। আপনি যদি এটি পড়ছেন বা দেখছেন, তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি মানুষকে কিছু করতে বাধ্য করছি, নাকি তাদের নিজেদের জন্য আরও ভালো হতে সাহায্য করছি? কারণ সত্যিকারের প্রভাব হল যেখানে সবাই জয়ী হয়। এটি একজন গেম মাস্টারের মানসিকতা। এটি পরবর্তী স্তর। এখন আপনি কেবল প্রভাবিত করছেন না, তুমি উদাহরণ দিয়ে নেতৃত্ব দাও। তো বন্ধুরা, মাস্টার দ্য গেম শুধু একটা বই নয়, এটি একটি মানসিক অস্ত্র যা তোমাকে অন্যদের বুঝতে, সঠিক পথে প্রভাবিত করতে এবং একজন দায়িত্বশীল নেতা হতে সাহায্য করে। এই বইয়ের আসল খেলা অন্যদের কারসাজি করা নয়, এটি এতটাই মানসিকভাবে শক্তিশালী হওয়া যে মানুষ স্বয়ংক্রিয়ভাবে তোমার শক্তির প্রতি আকৃষ্ট হয়, তা তোমার প্রেমের জীবন, পেশাগত জীবন বা যে কোনো সংগ্রামেই হোক। যদি তুমি সঠিক উদ্দেশ্য নিয়ে এটি অর্জন করো, যদি তুমি প্রজ্ঞা এবং মানসিক বুদ্ধিমত্তা দিয়ে প্রভাব ব্যবহার করো, তাহলে তুমি খেলায় জিতবে। মনে রেখো, কারসাজি একবার তোমাকে জিততে পারে, কিন্তু প্রভাব প্রতিবারই বিশ্বাস জিতবে। আর আসল বিজয়ী সেই ব্যক্তি যে হৃদয় জয় করে। এখন প্রশ্ন হল, তুমি কি এই খেলায় দক্ষতা অর্জন করতে প্রস্তুত? যদি তাই হয়, তাহলে এই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং মন্তব্য করো। আমি প্রভাব বেছে নিই, ব্যবস্থাপনা নয়। আর যদি তুমি এরকম আরও শক্তিশালী মন ছুঁয়ে যাওয়া ভিডিও চাও, তাহলে আরিবক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এটাই আসল খেলা, খেলায় দক্ষতা অর্জন করো। কিন্তু যে ব্যক্তি সর্বদা অন্যদের মঙ্গল বিবেচনা করে, তাকে বিশ্বাসের চোখে দেখা হয়। আর যখন আপনি বিশ্বাসযোগ্যতা তৈরি করেন, তখন লোকেরা আপনার কাছে আসে। দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়, এবং আপনার কথা কেবল আপনার কণ্ঠস্বর নয়, আপনার ইতিহাস থেকে ওজন বহন করে। প্রভাবের আসল খেলা স্বল্পমেয়াদী জয় সম্পর্কে নয়, এটি দীর্ঘমেয়াদী সম্মান এবং উত্তরাধিকার সম্পর্কে। আপনাকে প্রতিদিন সিদ্ধান্ত নিতে হবে, আমি কি কেবল কারো কাছ থেকে কাজ করিয়ে নিতে চাই, নাকি আমি তাদের আরও ভালো করতে চাই। একজন সত্যিকারের প্রভাবশালী হলেন তিনি, যিনি মানুষের মধ্যে আস্থা জাগিয়ে তোলেন, তাদের নিজস্ব সিদ্ধান্তে আস্থা দেন এবং তাদের মনে করিয়ে দেন যে তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত নিয়েছে, তাদের দ্বারা চাপে নয়। যখন আপনি এইরকম হয়ে যান, তখন আপনাকে কেবল একটি জিনিসের জন্য স্মরণ করা হয় না, আপনি একটি আবেগ হয়ে ওঠেন। লোকেরা আপনার সাথে সংযোগ স্থাপন করে কারণ তারা মনে করে যে আপনি তাদের আরও ভালো করছেন, দুর্বল নন। আপনি যদি এটি পড়ছেন বা দেখছেন, তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি মানুষকে কিছু করতে বাধ্য করছি, নাকি তাদের নিজেদের জন্য আরও ভালো হতে সাহায্য করছি। কারণ সত্যিকারের প্রভাব হল যেখানে সবাই জয়ী হয়। এটি একজন গেম মাস্টারের মানসিকতা। এটি পরবর্তী স্তর। এখন আপনি কেবল প্রভাবিত করছেন না, তুমি উদাহরণ দিয়ে নেতৃত্ব দাও। তো বন্ধুরা, মাস্টার দ্য গেম শুধু একটা বই নয়, এটি একটি মানসিক অস্ত্র যা তোমাকে অন্যদের বুঝতে,
সঠিক পথে প্রভাবিত করতে এবং একজন দায়িত্বশীল নেতা হতে সাহায্য করে। এই বইয়ের আসল খেলা অন্যদের কার